আচ্ছা, আমরা গত ক্লাসে কানেকটিভ টিস্যু শুরু করছিলাম। বলো তো কানেকটিভ টিস্যুতে কয় ধরনের সেল থাকে? মানে টোটাল কয় রকম সেল থাকে? কেউ একজন বলো। বলো কেউ একজন। ভাইয়া সব খেয়ে ফেলেছি, ভেবেছিলাম যে রিভাইজ দিব, বাট 5টা আচ্ছা ঠিক আছে, আমি বলি। পর্যন্ত আজকে হার্ট আইটেম নেওয়ার জন্য বসিয়ে রেখেছিল। আচ্ছা ঠিক আছে, দুই রকম সেল থাকে। কিছু সেল থাকে ফিক্সড, মনে আছে, আর কিছু থাকে মাইগ্রেটরি সেল। আজকে ক্লাসের পরে আবার একটু রিভাইজ দিবা। দুই রকম সেল থাকে, ফিক্সড সেল আর মাইগ্রেটরি সেল। ফিক্সড সেলের মধ্যে একটা সেলের নাম অবশ্যই মনে রাখতে বলছিলাম, ওই সেলের নাম কি? ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্ট নিয়ে ডিটেলস জানতে হবে। তাহলে ফাইব্রোব্লাস্ট নিয়ে আমরা পড়বো। এই যে ছবিটা, এটা খেয়াল করো। ফাইব্রোব্লাস্ট হলো কানেকটিভ টিস্যুর মেইন সেল। অর্থাৎ কানেকটিভ টিস্যুতে, যে কোনো টিস্যুতে আমি কি বলছিলাম, কিছু সেল থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। তাহলে কানেকটিভ টিস্যুতে, যে কোনো কানেকটিভ টিস্যুতে যেসব এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে যেগুলো সবই ফাইব্রোব্লাস্ট দ্বারা সিনথেসিস হয়। অর্থাৎ ফাইব্রোব্লাস্টের একটা কাজ হলো সকল রকমের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কি করা? সিনথেসিস করা। তাহলে ও সবকিছু যেহেতু সিনথেসিস করতেছে, তাহলে সে অনেক অ্যাক্টিভ একটা সেল, সেই হিসেবে তার গঠনটাও সেরকম হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইব্রোব্লাস্ট একটা লার্জ সেল। আর দেখে বোঝা যাচ্ছে এটা একটা ইরেগুলার সেল। যদি খেয়াল করো, দেখো এখানে অনেক রকমের প্রসেস আছে। কিছু মানে বিভিন্ন রকমের প্রসেস আছে। এগুলো হলো সাইটোপ্লাজমিক প্রসেস। তাহলে ফাইব্রোব্লাস্টের প্রথম বৈশিষ্ট্য হলো এটা একটা লার্জ সেল হবে, ইরেগুলার সেল হবে, এবং অনেক বেশি সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। আচ্ছা, গেল। এবার যদি আমরা ভিতরের দিকে যাই, যেহেতু এটা মেটাবলিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ, তাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, অনেক বেশি সিনথেসিস করতে হচ্ছে। আমাকে বলো তো, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স যে এটা সিনথেসিস করবে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে কি কি আছে? কে বলতে পারবা? ফাইবার ছিল, আর কি ছিল? গ্রাউন্ড সাবস্টেন্স ছিল। তিন রকমের ফাইবার ছিল, আর গ্রাউন্ড সাবস্টেন্স ছিল। এই যে ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স সবই মোটামুটি প্রোটিন। মানে ম্যাক্সিমাম জিনিসই এখানে প্রোটিন। তাহলে ফাইব্রোব্লাস্টের কাজ হলো প্রোটিন সিনথেসিস করা, আমরা বলতে পারি। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে যা আছে সবই তো প্রোটিন। আচ্ছা, যেহেতু প্রোটিন সিনথেসিস করবে, তাহলে তার নিউক্লিয়াস কেমন হতে হবে বলতো? নিউক্লিয়াসটা হতে হবে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। মেটাবলিক্যালি অ্যাক্টিভ মেটাবলিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াসের অবস্থা কেমন হয়? ক্রোমাটিন গুলা লুজলি কয়েলড থাকে, মানে কম পরিমাণে কয়েলড থাকে। এই কারণে যদি আমরা স্টেন করি এটাকে, যদি নিউক্লিয়াসটাকে স্টেন করা হয়, স্টেন করলে নিউক্লিয়াসটা লাইট স্টেনিং হবে। যেহেতু ক্রোমাটিন গুলা এখানে কি লুজলি প্যাকড অবস্থায় আছে, তাহলে যদি এটাকে স্টেন করা হয় মাইক্রোস্কোপের নিচে দেখার সময়, তাহলে নিউক্লিয়াসটা কেমন হবে? লাইট স্টেনিং হবে। লাইট স্টেনিং হবে। আচ্ছা, নিউক্লিয়াসটা পড়লাম, এবার সাইটোপ্লাজমের অবস্থা কি হবে? যেহেতু বললাম এর কাজ হলো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস করা, আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সবগুলা প্রোটিন। তাহলে প্রোটিন তৈরির জন্য যেসব মেশিনারি দরকার সবকিছু তার কই থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। তাহলে প্রোটিন তৈরির জন্য কি কি লাগবে আমরা পড়ে আসছি সবকিছু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগবে। রাফ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম, এখানে কি থাকে বলতো? একটা অঙ্গাণু থাকে, এর নাম কি? একটা ছোট ছোট দানার মতো অঙ্গাণু থাকে, অঙ্গাণুটার নাম কি বলো? প্রোটিন সিনথেসিস হয় যেখান থেকে। রাইবোজোম। রাইবোজোম। তাহলে রাইবোজোম। তাহলে বুঝতে পারতেছি, যেহেতু বেশি পরিমাণে প্রোটিন সিনথেসিস করবে, তাহলে তার বেশি পরিমাণে কি থাকবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। বেশি পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকা মানে কি? বেশি পরিমাণে রাইবোজোম থাকা। কারণ রাইবোজোম তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েই থাকে। আচ্ছা ঠিক আছে। এরপর প্রোটিন যেটা সিনথেসিস হবে, যে প্রোটিনটা সিনথেসিস হবে, ওই প্রোটিনটাকে কি করতে হবে? প্যাকেজিং করতে হবে না? প্যাকেজিং করে স্টোর অবস্থায় রাখতে হবে। প্যাকেজিং এর জন্য কোন অঙ্গাণুটা দরকার, কোন অর্গানেলটা দরকার? এটা হলো গোলগি বডি। তাহলে গোলগি বডি, হ্যাঁ, তাহলে গোলগি বডি থাকবে বেশি পরিমাণে। এছাড়া আর যেসব মানে সাইটোপ্লাজমের যেসব অঙ্গাণু দরকার, সবই কি থাকবে? বেশি বেশি পরিমাণে থাকবে, কারণ তাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো সবই কি বললাম? ফাইব্রোপ্লাস্টের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো কিনা? বোঝা গেছে সবগুলা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে লজিক দিয়ে বোঝার চেষ্টা করবা, মুখস্থ করবা না। তাহলে তোমাকে যদি আবার বলি, আমি তো বললাম যে নিউক্লিয়াসটা যেহেতু মেটাবলিক্যালি অ্যাক্টিভ, নিউক্লিয়াসটা কেমন হবে? লাইট স্টেনিং হবে, হালকা রং ধারণ করবে। কারণ কি? তার মধ্যে যে ক্রোমোজোম গুলা তো লুজলি প্যাকড। তার কারণে যদি রং দাও, রংগুলোও লুজলি গ্রহণ করবে সে।
কিন্তু যদি সাইটোপ্লাজম স্টেনিং হয়, সাইটোপ্লাজমটা কেমন হবে আমাকে একটু বলো। এটা কি লাইট স্টেনিং হবে না ডার্ক স্টেনিং হবে? এই জিনিসটা এখন শিখো, সারা জীবন কাজে লাগবে। মানে কোনটা কোন সময় কোন ধরনের স্টেন গ্রহণ করবে এটা। তোমার কি মনে হয় এটা কি লাইট স্টেনিং হবে না ডার্ক স্টেনিং হবে? আচ্ছা আমি বলি, দেখো, যেহেতু সাইটোপ্লাজমে অনেক বেশি কি আছে, অর্গানেলি আছে। অর্গানেলির মধ্যে একটা অর্গানেলি কি প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরির জন্য আরএনএ দরকার না? আমরা পড়ছি না প্রোটিন তৈরির জন্য কি দরকার? মেসেঞ্জার আরএনএ দরকার, এছাড়া অন্যান্য আরএনএও লাগে। তাহলে এটা বুঝতে পারতেছো যে প্রোটিন তৈরির জন্য অনেক বেশি আরএনএ দরকার হবে। তাহলে একটা কথা সারা জীবন মনে রাখবা, যদি সাইটোপ্লাজমে আরএনএ বেশি পরিমাণে থাকে, তাহলে সাইটোপ্লাজমটা কেমন স্টেনিং হবে? ডার্ক স্টেনিং হবে, কারণ আরএনএ অনেক বেশি কি গ্রহণ করে? স্টেন গ্রহণ করে। তাহলে যেহেতু বেশি পরিমাণ আরএনএ আছে, সেই কারণে সাইটোপ্লাজমটা কেমন স্টেন হবে? ডার্ক স্টেনিং হবে। এটুকু বুঝছো কিনা? সারা জীবন এই জিনিসটা লাগবে। কখন নিউক্লিয়াস যখন বেশি পরিমাণে কাজ করে নিউক্লিয়াস হয় লাইট স্টেনিং, আর যখন সাইটোপ্লাজমে বেশি পরিমাণ কাজ তখন সাইটোপ্লাজম কেমন হয়? ডার্ক স্টেনিং। এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে বলো। যারা ক্লাস করতেছো তারা ক্লিয়ার হবে, যারা করতেছো না তাদের মুখস্থই করতে হবে। আচ্ছা, এবার ফাইব্রোব্লাস্ট। আরেকবার একটু বলেন। বুঝি নাই। হ্যাঁ, ওটা আরেকবার একটু বলেন, ডার্ক কেন হলো? ডার্ক হলো কারণ হলো, এটার কাজ কি? ফাইব্রোব্লাস্ট এমন একটা সেল যেটা প্রোটিন সিনথেসিস করতেছে। আর আমরা জানি প্রোটিন সিনথেসিসের জন্য যে প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সলেশন, তোমরা পড়ে আসছো। আর ট্রান্সলেশন হয় থেকে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। অর্থাৎ প্রোটিন তৈরির জন্য আরএনএ দরকার বেশি বেশি, এটাই বুঝাইছি। তাহলে যেখানে আরএনএ বেশি থাকবে, আরএনএ এর একটা ফাংশন হলো আরএনএ বেশি পরিমাণে স্টেন গ্রহণ করে, বেশি পরিমাণে রং ধারণ করে। তাহলে যদি আমরা স্টেন করি, এটা ডার্ক স্টেনিং হবে, অনেক বেশি ব্লু দেখাবে। ব্লু দেখাবে, অনেক বেশি ব্লু দেখাবে। কিন্তু দেখো তো নিউক্লিয়াসটা আমি কিন্তু হালকা ব্লু দেখাইছি, হালকা ব্লু। তাহলে এইসব কারণে সাইটোপ্লাজমটা ডার্ক স্টেনিং হবে। বুঝছো এবার? তাহলে সবসময় আরএনএ দিয়ে মনে রাখবে আর কি। আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করি ফাইব্রোব্লাস্টের কাজ কি? ফাইব্রোব্লাস্টের কাজ অলরেডি আমরা পড়ে ফেলছি। ফাইব্রোব্লাস্টের প্রথম কাজ তুমি লিখবা কি? প্রথম কাজ হলো সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। অর্থাৎ কানেকটিভ টিস্যুতে যেসব এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে, ফাইবার হোক গ্রাউন্ড সাবস্টেন্স হোক, সবই কোত্থেকে আসবে? ফাইব্রোব্লাস্ট থেকে আসবে। তাই ফাইব্রোব্লাস্টের প্রথম কাজ কি? এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস করা। তাহলে যখন আমরা প্রত্যেকটা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আলাদাভাবে পড়বো, তুমি আলাদাভাবে তখন পড়ার দরকার নাই যে কোত্থেকে সিনথেসিস হয়, তখন জাস্ট বলে দিবা কি ফাইব্রোব্লাস্ট থেকে সিনথেসিস হয়। আচ্ছা, একটা ফাংশন আমরা পড়লাম। আচ্ছা, আরেকটা ফাংশন হলো, ধরো তোমার বডিতে একটা ইনজুরি হলো, কোন একটা জায়গায় ইনজুরি হলো। ইনজুরি হয়ে মাঝখানে এটা ক্ষত তৈরি হলো না? এখন যে কোনো ইনজুরি দুইটা ফেট হতে পারে। এই জিনিস শিখার আগে সারা জীবন কাজে লাগবে, যত সিনিয়র হবে অনেক কাজে লাগবে। যে কোনো ইনজুরি দুইটা ফেট হতে পারে। একটা কি, আশেপাশে যেসব সেল আছে, এইসব সেল থেকে নতুন কোষ বিভাজন হয়ে এই ইনজুরিটাকে পূরণ করে দিতে পারে। অর্থাৎ কত স্থান পূরণ হতে পারে। এটা একটা ফেট, অর্থাৎ আশেপাশের কোষগুলো বিভাজিত হয়ে এই ইনজুরিটাকে ফুলফিল করতে পারে, রিকভার করতে পারে। তাহলে এটা একটা ফেট হলো। আরেকটা ফেট হতে পারে, কিন্তু আমাদের বডিতে প্রত্যেক টিস্যু কিন্তু ডিভাইড হতে পারে না। আমাদের বডিতে প্রত্যেক টিস্যু কিন্তু ডিভাইড হতে পারে না। আমি কোন একটা জায়গায় মেবি পড়াইছিলাম এটা। যেমন আমাদের কার্ডিয়াক মাসল কার্ডিয়াক মাসল কিন্তু কখনোই ডিভাইড হতে পারে না, কখনো ডিভিশন করতে পারে না। এছাড়া আরেকটা কি বলতো, আমাদের যে নিউরন কখনোই কি করতে পারে না? ডিভাইড করতে পারে না। তাহলে এখানে যেহেতু ডিভাইড করতে পারে না, যদি এই জায়গায় ইনজুরি হয়, যদি এসব জায়গায় ইনজুরি হয়, তাহলে কি হবে? তাহলে কি ইনজুরিটা সারা জীবন থেকে যাবে? না। এসব জায়গায় একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? এইসব জায়গায় ফাইব্রোব্লাস্ট যা আছে, এখানেও তো কানেকটিভ টিস্যু আছে, ফাইব্রোব্লাস্ট এসে এখানে কি করবে? এখানে এসে স্কার ফরমেশন করবে। ফাইব্রোব্লাস্ট কি করবে? স্কার ফরমেশন করবে। আমাদের হাত কেটে গেলে প্রথমে একটা লেয়ারের মতো আসে, তোমরা খেয়াল করছো? ধরো হাত কেটে গেছে বা ছিলে গেছে, ওখানে একটা লেয়ারের মতো প্রথমে আসে, ওই লেয়ারটা পরে চলে যায়, তারপর কি হয়? হিলিং হয়ে যায়। কারো কি হয়েছে এমন? আচ্ছা, তাহলে কি বললাম, যেসব টিস্যু মানে ডিভাইড করতে পারে না, ওইসব জায়গায় ফাইব্রোব্লাস্ট আসবে। ফাইব্রোব্লাস্ট এসে ওখানে কি করবে? ফাইব্রোব্লাস্ট এসে ওখানে স্কার ফরমেশন করবে। তাহলে ফাইব্রোব্লাস্টের একটা কাজ আমরা কি বলতে পারি? ফাইব্রোব্লাস্টের একটা কাজ বলতে পারি সিনথেসিস অফ গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টর কি করে? এই গ্রোথ ফ্যাক্টরটা আমাদের ইনজুরিটাকে কি করে? ইনজুরিটাকে ফুলফিল করে, অর্থাৎ আমাদের কত স্থান পূরণ করে। তাহলে দুইটা ফাংশন বললাম, সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, আরেকটা কি লিখবা? সিনথেসিস অফ গ্রোথ ফ্যাক্টর। এই দুটো বুঝছো কিনা সবাই? আমি অনেক ডিটেলসে বলার ট্রাই করতেছি।
এই দুটো বুঝছো? জি ভাই। বাকিরা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, জি আমি ভাইয়া। ফাইব্রোব্লাস্ট তো এটুকু জানলে হবে, এর বেশি কোনো কিছু জানার দরকার নাই। আর ছবিটা এভাবে আঁকবা, সাইটোপ্লাজমিক প্রসেস দিবা আর অঙ্গাণুগুলো একটু বেশি পরিমাণে দিবা। আচ্ছা, এবার আরেকটা সেলের কথা বলছিলাম, তোমাদের মনে পড়ে কিনা? ফাইব্রোসাইট, মনে পড়ে? নামটা মনে পড়ে কিনা? ফাইব্রোসাইট। ফাইব্রোসাইট কি? জি ফাইব্রোসাইট ভাইয়া। আর কিছুই না, ফাইব্রোসাইট কিছুই না। ফাইব্রোসাইট হলো ফাইব্রোব্লাস্টেরই ইনএক্টিভ অবস্থা। একটা ফাইব্রোব্লাস্ট তুমি চিন্তা করো, এই ফাইব্রোব্লাস্ট অনেক বেশি কাজ করে ফেলছে, তার কাজ যেটা করা সে করে ফেলছে। তাহলে তার কাজ যেহেতু করা শেষ, সে এখন অ্যাক্টিভ থেকে লাভ নেই, সে ইনএক্টিভ হয়ে যাবে। এই ইনএক্টিভ দশার যে ফাইব্রোব্লাস্ট, এটাকে বলা হয় ফাইব্রোসাইট। তাহলে ফাইব্রোসাইট আর কিছুই না, এটা হলো ইনএক্টিভ স্টেজ অফ ব্লাস্ট সেল। এটা ব্লাস্ট সেলেরই ইনএক্টিভ স্টেজ। কিন্তু যখন দরকার পড়বে, যখন দরকার পড়বে তখন কিন্তু এটা আবার অ্যাক্টিভ হতে পারে। এটা মনে রাখবে। তাহলে এটার বৈশিষ্ট্য কি? ফাইব্রোসাইটের বৈশিষ্ট্য কি? ফাইব্রোসাইটের বৈশিষ্ট্য হলো, যেহেতু এটা ইনএক্টিভ, ফাইব্রোব্লাস্টের বৈশিষ্ট্য যা ছিল তার ঠিকই উল্টা হবে, তার ঠিকই উল্টা হবে। এখানে কি ছিল? ফাইব্রোব্লাস্টে অনেক বেশি সাইটোপ্লাজমিক প্রসেস ছিল, সেলটা বড় ছিল। তাহলে এক্ষেত্রে কি হবে? সেলটা ছোট হবে, সাইটোপ্লাজমিক প্রসেস কি কম হবে। এছাড়া বলো তো আমাকে, নিউক্লিয়াস কেমন হবে? নিউক্লিয়াস কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? তোমরাই বলো আমাকে, জাস্ট উল্টা, আগেরটার উল্টা। ইনএক্টিভ। তাহলে ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াস, ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াস। তাহলে ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াসটা কেমন স্টেনিং হবে? লাইট স্টেনিং হবে না ডার্ক স্টেনিং হবে? ডার্ক স্টেনিং। ডার্ক স্টেনিং। ওই যে ডার্ক ডার্ক স্টেনিং। স্টেনিং, কারণ কি? ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে আমরা ইন্টারে পড়ে আসছি, ইনঅ্যাক্টিভ অবস্থায় যে নিউক্লিয়াসে ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন গুলা ওই যে চুলের মতো বা অনেক বেশি কয়েলড অবস্থায় থাকে, যত বেশি কয়েলড তত বেশি স্টেনিং হবে। তাহলে এটা কি হবে? ডার্ক স্টেনিং হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে সাইটোপ্লাজমে যদি যাই, সাইটোপ্লাজম এই সেলটা যেহেতু ইনঅ্যাক্টিভ, তাহলে সাইটোপ্লাজমে অর্গানেলি যেগুলা, অর্গানেলি কি বেশি দরকার না কম দরকার? কম দরকার। কম। তাহলে সাইটোপ্লাজমে অর্গানেলি কম কম থাকবে। আর অর্গানেলি যদি কম কম থাকে, সাইটোপ্লাজমটা কেমন স্টেনিং হবে? ডার্ক স্টেনিং অর লাইট স্টেনিং? লাইট স্টেনিং হবে। লাইট। তাহলে এইসব জিনিসই তোমার জানতে হবে, এই যুক্তি দিয়ে মনে রাখবে জাস্ট। আচ্ছা, তাহলে আমাদের এই সেলগুলো পড়া শেষ। বাকি দুইটা সেল পরীক্ষায় আসে হালকা পাতলা, একটা হলো প্লাজমা সেল আর একটা হলো ম্যাক্রোফেজ মেবি। এগুলা আমি পরে পড়াবো কখনো সুযোগ পেলে। আমি ফাইবারে চলে যাই, আমার শেষ করতে হবে। আচ্ছা, ফাইবার, আমরা তিন রকম ফাইবারের নাম পড়ছিলাম। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হলো ফাইবার আর একটা কি বলছিলাম? গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স, এই জিনিসটাকে মনে রাখতে বলছিলাম নুডলস এর সাথে, মনে আছে? নুডলস, একটা নুডলস এর বাটি যদি তুমি চিন্তা করো, নুডলসে কি থাকে? স্যুপ নুডলস যদি চিন্তা করো, লিকুইড নুডলস গুলা তুমি চিন্তা করবা ফাইবার হিসেবে, আর যে স্যুপটা, স্যুপটাকে চিন্তা করবা গ্রাউন্ড সাবস্টেন্স হিসেবে। তাহলে ফাইবারটা নিয়ে আমরা চিন্তা করি। কানেকটিভ টিস্যুতে তিন রকমের ফাইবার পাওয়া যায়। একটা ফাইবার হলো কোলাজেন ফাইবার, একটা হলো রেটিকুলার ফাইবার, একটা হলো ইলাস্টিন ফাইবার, ইলাস্টিক ফাইবার। এই তিনটা এখনই মুখস্থ করে ফেলো, এই তিনটার নাম তোমাকে সারা জীবন জানতে হবে। কি কি বললাম? কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার আর কি ইলাস্টিক ফাইবার। তাহলে তোমাকে যদি এবার জিজ্ঞেস করি, কোলাজেন ফাইবার কোত্থেকে সিনথেসিস হয়? একটু আগে আমি বললাম কোত্থেকে সিনথেসিস হয়, বলো বলো। পারবা না? একটু আগে তো বললাম কোলাজেন ফাইবার কি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স না? আর সকল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থেকে সিনথেসিস হয়? ফাইব্রোব্লাস্ট থেকে। তাহলে এই যে আমি তিনটা ফাইবারের যদি বলি, তিনটা ফাইবারই থেকে সিনথেসিস হচ্ছে? ফাইব্রোব্লাস্ট থেকে। তিনটা ফাইবারই থেকে? ফাইব্রোব্লাস্ট থেকে সিনথেসিস হবে। আচ্ছা, ফাইব্রোব্লাস্ট থেকে সিনথেসিস হয়, প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো, ফাইব্রোব্লাস্ট প্রথমে কিছু মনোমার সিনথেসিস করে, কিছু মনোমার। মনোমার মানে কি তোমরা জানো? এই মনোমার গুলা পরে পলিমারাইজেশন হয়। কি তৈরি করে? মনোমার গুলা পরে পলিমার তৈরি করে। এই পলিমার গুলাই, এই পলিমার গুলাই কি ফাইবার আর কি। তাহলে ফাইব্রোব্লাস্ট থেকে প্রথমে মনোমার তৈরি হয়, এই মনোমার গুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে ফাইবার তৈরি করে। তাহলে তিন রকমের ফাইবারই প্রায় সেম ভাবে তৈরি হয়। কোনটার মনোমারের নাম কি একটু জেনে রাখো, আমি লিখে দিচ্ছি দেখো। কোলাজেন ফাইবারের যে মনোমার তার নাম হলো কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিন। এখন কোলাজেন প্রোটিন 15 রকমের হয়। নামগুলো হলো কোলাজেন 1 থেকে শুরু করে কোলাজেন 15, এভাবে বলা হয়। তাহলে কোলাজেন ফাইবারও 15 রকমের হবে। তাহলে কোলাজেন ফাইবারের টাইপস কত প্রকার? 15 প্রকার। কোলাজেন 1 2 এভাবে কোলাজেন 15 পর্যন্ত। এই জিনিসটা কি বুঝতে পারতেছো আমার কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে জি ভাইয়া। কোলাজেন ফাইবারের টাইপ কত? একটু রেসপন্ড করো তোমরা, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। তাহলে কোলাজেন ফাইবারের টাইপ কয়টা?
15টা। 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 এখন 15টা কোলাজেন ফাইবার কোনটা কোথায় থাকে তোমাদের জানার দরকার নাই, শুধুমাত্র আমি যেগুলো বলবো ওগুলাই জানবা। দেখো, বললাম টাইপ 1 থেকে টাইপ 15 পর্যন্ত কোলাজেন ফাইবার থাকতে পারে। টাইপ 1টা কোন কোন জায়গায় থাকে এটা জানবা। টাইপ 1টা কোন কোন জায়গায় থাকে, একটা জিনিস সারা জীবন মনে রাখবা, যেসব হার্ড স্ট্রাকচার আছে আমাদের বডিতে যেসব হার্ড স্ট্রাকচার আছে ওসব জায়গায় টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। হার্ড স্ট্রাকচার, এখন হার্ড স্ট্রাকচার কি কি আছে? প্রথমে 1 দিয়ে কি মনে পড়ে? 1 এর সাথে কিসের মিল আছে? বোনের মিল আছে না? 1 এর সাথে বি মিলাই দিলে কি হয়? বোন হয়। তাহলে বোনসে কি থাকে? বোনসে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। এখন বোনসের সাথে রিলেটেড আর কি হার্ড স্ট্রাকচার আর কি কি আছে? টেন্ডন আছে না? টেন্ডন আছে। এছাড়া আর কি আছে? লিগামেন্ট আছে, টেন্ডন আছে, লিগামেন্ট আছে। এসব কি মনে থাকবে? মনে থাকবে কিনা? বোনস, টেন্ডন, জি ভাইয়া। আচ্ছা, এসব মনে রাখবা। আর কি আমাদের দাঁতে, আমাদের যে টিথে যে ডেন্টিন আছে, ডেন্টিনও হার্ড স্ট্রাকচার। তাহলে এটাও কি টাইপ 1 কোলাজেন ফাইবার, এখানেও টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। এছাড়া মনে রাখবা আমাদের স্কিনের যে ডার্মিস আছে, ডার্মিসও টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, একটু মনে রাখবা। তাহলে আমাকে কেউ একজন দেখে দেখে হলো বলো টাইপ 1 কোলাজেন ফাইবার কোন কোন জায়গায় থাকে। বোন, টেন্ডন, ডেন্টিন, ডার্মিস। হ্যাঁ, এইগুলো মনে রাখো তাহলে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস মনে রাখবা, টাইপ 2 কোলাজেন ফাইবার। টাইপ 2 কোলাজেন ফাইবার একটা জিনিস মনে রাখবা, যত প্রকারের কার্টিলেজ আছে সবগুলোতে টাইপ 2 কোলাজেন ফাইবার থাকবে, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে টাইপ 2 কোলাজেন ফাইবার কই থাকবে? সকল কার্টিলেজে। আমরা কার্টিলেজ পরে ডিটেইলসে পড়বো। আচ্ছা, এবার টাইপ 3 কোলাজেন ফাইবার। টাইপ 3 কোলাজেন ফাইবারের ফাংশন কি? আমাকে কেউ একজন এবার 3 রকমের ফাইবারের নামগুলো বলো। কানেক্টিভ টিস্যুর 3 রকম ফাইবারের নামটা একটু রিপিট করো, তাহলে আমাদের তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যাবে। কোলাজেন, রেটিকুলার, কোলাজেন, ইলাস্টিক। রেটিকুলার, ইলাস্টিক। হ্যাঁ, তাহলে টাইপ 3 যে কোলাজেন ফাইবার, এটার ফাংশনটা তোমাকে বলি। টাইপ 3 কোলাজেন ফাইবারটা কি করে জানো? এই ফাইবার গুলা মানে নেটওয়ার্ক তৈরি করে। এই যে আমি এখানে ছবিতে দেখাইছি, এটা নেটওয়ার্ক তৈরি করছে, একটা আরেকটার সাথে অনেক বেশি যুক্ত হয়ে লিঙ্কড হয়ে নেটওয়ার্ক তৈরি করছে। এই নেটওয়ার্ক যখন তৈরি করে এই ফাইবার গুলোর নামই হয়ে যায় তখন রেটিকুলার ফাইবার। তো অর্থাৎ রেটিকুলার ফাইবার আমরা পড়ছি না একটু আগে, এটা কোলাজেন কানেক্টিভ টিস্যুর এক ধরনের ফাইবার। এক, তাহলে রেটিকুলার ফাইবারের মনোমার কি? রেটিকুলার ফাইবারের মনোমার হলো টাইপ 3 কোলাজেন ফাইবার। তাহলে টাইপ 3 কোলাজেন ফাইবারের নেটওয়ার্ক তৈরি করলে এর নাম হয়ে যায় রেটিকুলার ফাইবার। বুঝছো কিনা? এই লাইনটা বুঝছো কিনা? তাহলে রেটিকুলার ফাইবারের মনোমারের নাম কি? ক্লিয়ার? তাহলে রেটিকুলার ফাইবার তৈরি হচ্ছে কি দিয়ে আমাকে বলো? টাইপ 3 কোলাজেন। টাইপ 3 কোলাজেন। তাহলে টাইপ 3 কোলাজেন কই পাবো? রেটিকুলার ফাইবারে পাবো। এখন রেটিকুলার ফাইবার তো দেখালাম এটা নেটওয়ার্ক তৈরি করে থাকে। এখন রেটিকুলার ফাইবার কোন কোন জায়গায় থাকে, কোন কোন জায়গায় রেটিকুলার ফাইবার থাকে, এটাও তোমরা ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা। আমাদের বডিতে যেসব হিমোলিম্ফয়েড অর্গান আছে, যেসব অর্গান আছে হিমোলিম্ফয়েড, হিমোলিম্ফয়েড অর্গান কারা কারা? হিমোলিম্ফয়েড নামটা থেকে বোঝা যায়। হিমোলিম্ফয়েড মানে হিম মানে হলো ব্লাড, আর লিম্ফয়েড মানে হলো মানে লিম্ফের সাথে সম্পৃক্ত বা লসিকার সাথে সম্পৃক্ত। লিম্ফ, লিম্ফ শব্দটা যখন আসে লিম্ফোসাইট মনে পড়ে, তাই না? লিম্ফোসাইট। এখন হিমোলিম্ফয়েড অর্গান কারা কারা এই জিনিসটা মনে রাখবা। হিমোলিম্ফয়েড অর্গান হলো, প্রথমে আসে হলো বোন মেরো। বোন মেরো, বোন মেরো থেকে লিম্ফোসাইট তৈরি হয়, এই কারণে হিমোলিম্ফয়েড অর্গানের প্রথম নামটা কি বলবা? বোন মেরো। এরপর কি বলবা? হিমোলিম্ফয়েড অর্গান। এরপর বলবা থাইমাস। থাইমাস, থাইমাস। লিখতেছো তোমরা? তোমরা কি নোট করো? জি ভাই। এরপর আরেকটা লিখবা স্প্লিন। স্প্লিন। এরপর লিখবা লিম্ফ নোড। লিম্ফ নোড। আরেকটা লিখবা লিভার। এই যে অর্গানগুলো বললাম, এই অর্গানগুলা বোন ম্যারো, থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড আর কি লিভার, এগুলাই হলো হিমোলিম্ফয়েড অর্গান। তাহলে রেটিকুলার ফাইবার কোন কোন জায়গায় পাওয়া যাবে? এইসব জায়গায় পাওয়া যাবে। তাহলে রেটিকুলার ফাইবার কোন কোন জায়গায় পাওয়া যাবে বললে তুমি বলবা হিমোলিম্ফয়েড অর্গানগুলোতে পাওয়া যাবে। হিমোলিম্ফয়েড অর্গানগুলো কি কি আমাকে কেউ একজন জাস্ট দেখে দেখে হলো বলো। হিমোলিম্ফয়েড অর্গানগুলো কারা কারা? বোন মেরো, বোন থাইমাস, মেরো। স্প্লিন, লিভার। হ্যাঁ, এগুলাই। আচ্ছা, তাহলে আমাদের কোলাজেন ফাইবার আর রেটিকুলার ফাইবার পড়া শেষ। হ্যাঁ, পড়া শেষ। আচ্ছা, এবার আমরা পড়বো ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবারটা কেমনে গঠন হয় এটা দেখবো। ইলাস্টিক ফাইবার, ইলাস্টিক ফাইবার কোত্থেকে সিনথেসিস হয়? তুমি আনসার কি দিবা? আনসার কি হবে? একটু আগে বললাম, বারবার বলছি। ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট থেকে। সবকিছু, সব এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সই ফাইব্রোব্লাস্ট থেকে সিনথেসিস হয়। এখন ফাইব্রোব্লাস্ট থেকে কিভাবে সিনথেসিস হয়?
ফাইব্রোব্লাস্ট থেকে কি বললাম, প্রথমে মনোমার সিনথেসিস হবে, এই মনোমার গুলায় পলিমারাইজেশন হয়ে ইলাস্টিক ফাইবার তৈরি করবে। সব ফাইবার এভাবেই তৈরি হয়, একই প্রসেসে তৈরি হয়। তাহলে ফাইব্রোব্লাস্ট থেকে, ফাইব্রোব্লাস্ট একটা বড় সেল, এই সেল থেকে প্রথমে একটা প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনের নাম হলো ফিব্রিলিন। এই প্রোটিনের নাম কি? প্রোটিন বা মনোমার বলতে পারো, ছোট ছোট কিছু প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনের নাম হলো ফিব্রিলিন। এই যে আমি দেখাচ্ছি ফিব্রিলিন, এই ফিব্রিলিন গুলা কি করে পলিমারাইজেশন হয়, পলিমারাইজেশন হয়ে কি তৈরি করবে, পলিমার তৈরি করে। পলিমার যখন হয় এরা নেটওয়ার্কের মতো তৈরি করে, এভাবে নেটওয়ার্ক তৈরি করলো, করছে ভালো কথা। এই যখন নেটওয়ার্ক তৈরি করে বা পলিমারাইজেশন হয়েছে, তখন এদের নাম হয়ে যায় মাইক্রোফাইব্রিল। তাহলে কি বললাম, ফাইব্রোব্লাস্ট থেকে প্রথমে মনোমার তৈরি হয়, মনোমারের নাম হলো ফিব্রিলিন। ফিব্রিলিন গুলো যখন পলিমারাইজেশন হয়, তখন এদের নাম হয়ে যায় মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। এখন মাইক্রোফাইব্রিলে কিছু পরিমাণে অন্য একটা প্রোটিন ডিপোজিট হয়, অন্য একটা প্রোটিন এখানে ডিপোজিট হবে, এই প্রোটিনের নাম হলো ইলাস্টিন প্রোটিন। ইলাস্টিন প্রোটিন গুলা মাঝখানে মাঝখানে গিয়ে বসে যায়, ডিপোজিট হয়, মানে মাইক্রোফাইব্রিল যে তৈরি হয়েছিল, মাইক্রোফাইব্রিলের ফাঁকে ফাঁকে এরা গিয়ে বসে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা প্রোটিন পাইছি, একটা পাইছি ফিব্রিলিন যেটা পলিমারাইজড হয়েছিল, আরেকটা হলো ইলাস্টিন। দুটো একসাথে নেটওয়ার্ক তৈরি করলো বা দুটো একসাথে যুক্ত হলো। এই দুটো একসাথে যুক্ত হওয়ার ফলে কি ঘটনা ঘটলো, এই দুটো যখন একসাথে যুক্ত হয়, তখন এই যে ফাইবারটা টেনসাইল স্ট্রেংথ পায়, ফাইবারটা অনেক বেশি কি হয়, টেনসাইল হয়। টেনসাইল মানে হলো স্থিতিস্থাপক হয়, টেনসাইল স্ট্রেংথ প্রাপ্ত হয়, অর্থাৎ জিনিসটা স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক মানে রাবারের মতো হয়। এই জিনিসটা বুঝতে পারছো কিনা, মানে ইলাস্টিক ফাইবারের গঠনটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন লোকেশনটা জানতে হবে, লোকেশনটা কোন কোন জায়গায়। তাহলে আমাদের বডিতে তুমি চিন্তা করো ইলাস্টিসিটি দরকার কোন কোন জায়গায়, একটা জায়গায় জাস্ট একটা নাম বলতে পারলে খুশি হব। আমাদের বডিতে কোন কোন জায়গায় ইলাস্টিক ফাইবারের দরকার আছে বা ইলাস্টিসিটির দরকার আছে, জাস্ট একটা নাম বলো, বলতে পারবা? আমাদের যে এলভিউলাস, এলভিউলাসটা কি চুপসে যায় না, মানে চুপসে যাওয়ার প্রবণতা আছে না, পড়ছো তো তোমরা? এলভিউলাসের একটা প্রবণতা হলো এলভিউলাস চুপসে যেতে চায়। তাহলে এলভিউলাসের যে ফাইবারটা থাকে, যেটা এলভিউলাসকে চুপসে যেতে দেয় না বা বাইরের দিকে টেনে রাখে, এই ফাইবারের নাম কি? ইলাস্টিন বা ইলাস্টিক ফাইবার। এই ফাইবারের নাম কি? ইলাস্টিক ফাইবার। তাহলে ইলাস্টিক ফাইবারের একটা লোকেশন কি বা কোন কোন জায়গায় পাওয়া যাবে, একটা হলো লাংসের এলভিউলাসে। তাহলে একটা লোকেশন কি, এলভিউলাস অফ দ্য লাং, এলভিউলাস অফ দ্য লাং। আরেকটা মনে রাখবা, আর্টারি, আমাদের যে বড় বড় আর্টারি গুলো আছে, সব ধরনের আর্টারি না, বড় বড় আর্টারি যেগুলা, আর্টারির একটা ফাংশন হলো, আর্টারিতে অনেক বেশি বড় বড় আর্টারি যেগুলো, এগুলোতে বেশি প্রেসারে কি হয়, ব্লাড যায়। যেহেতু এদের মধ্যে বেশি পরিমাণে বেশি প্রেসারে ব্লাড যাচ্ছে, তাহলে এদেরকে এটা ধরে রাখার জন্য একটু স্থিতিস্থাপক হতে হয়, একটু টেনসাইল হতে হয়, যেন এটা ব্লাডটা ধরে রাখতে পারে, একটু ফুলে বা একটা স্থিতিস্থাপক হয়ে ব্লাডটাকে ধরে রাখতে পারে, যেন এটা পরবর্তীতে অন্য টিস্যুতে পাঠাতে পারে। তাহলে আরেকটা লোকেশন কি, আরেকটা লোকেশন হলো লার্জ আর্টারি, লার্জ আর্টারি। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করা হয় ইলাস্টিক ফাইবার কোন কোন জায়গায় পাওয়া যাবে, আনসার কি হবে? দুইটা আনসার বলবো, জাস্ট দুইটা উত্তর দিবা। কি কি? alveolus large তোমরা কি বুঝতে পারতেছো, মানে লজিক আছে কিনা? এগুলা কি মানে জি বোরিং ভাইয়া। লাগতেছে? জি ভাইয়া। জি না ভাইয়া, বোরিং লাগছে না। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইবার গুলা নিয়ে মোটামুটি পড়ে ফেললাম, ফাইবার গুলা নিয়ে যা জানতে হবে মোটামুটি পড়লাম। আচ্ছা, এবার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা জিনিস ছিল, ওটা হলো গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স নিয়ে তেমন কিছু জানতে হয় না, শুধু এটা জানবা গ্রাউন্ড সাবস্টেন্স হলো কানেকটিভ টিস্যুকে সাপোর্ট দেয়। তাহলে গ্রাউন্ড সাবস্টেন্স নিয়ে একটা জিনিস জানবা হলো, গ্রাউন্ড সাবস্টেন্স কি কি, এটা তো আমি গত ক্লাসে বলছিলামই। গ্রাউন্ড সাবস্টেন্সের কাজ কি, এটা সাপোর্ট প্রদান করে কানেকটিভ টিস্যুকে, কানেকটিভ টিস্যুর বাকি যে কম্পোনেন্ট মানে সেল আছে আর ফাইবার আছে, এদেরকে সাপোর্ট দেয়, সাপোর্ট দিয়ে রাখে। কোন ধরনের সাপোর্ট দেয়? সাপোর্টটা হলো মেটাবলিক সাপোর্টও দেয়, মেটাবলিক সাপোর্ট, আর স্ট্রাকচারাল সাপোর্টও দেয়। তাহলে গ্রাউন্ড সাবস্টেন্সের কাজ হলো সেল এবং ফাইবারকে মেটাবলিক এন্ড স্ট্রাকচারাল সাপোর্ট প্রদান করা, স্ট্রাকচারাল সাপোর্ট প্রদান করা। এইটুকুই জাস্ট জানো, আর কিছু জানতে হবে না। এবার আমরা আরেকটা জিনিস পড়বো কানেকটিভ টিস্যু থেকে। তোমাদের কি মনে আছে কানেকটিভ টিস্যু প্রপার পড়াইছিলাম? কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে আমি দুই রকমের টিস্যুর কথা বলছিলাম, একটা হলো লুজ কানেকটিভ টিস্যু, একটা হলো ডেন্স কানেকটিভ টিস্যু। নামগুলো মনে পড়ে? লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু, নাম মনে আছে কিনা? জি ভাইয়া।
লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু, এগুলো জানতে হবে, এই দুটো জিনিস জানতে হবে। আমি বলছিলাম লুজ কানেকটিভ টিস্যুতে সবকিছু কি থাকে, লুজলি থাকে, অর্থাৎ কম কম থাকে। আমি একটু বলি তোমাদেরকে, আমরা এখন পড়বো কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে যেসব কানেকটিভ টিস্যু আছে এগুলা। কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কি কি আছে আর একটু পড়ি আমরা। কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কি কি ছিল একটু দেখে নিই আমি। হ্যাঁ, লুজ কানেকটিভ টিস্যু ছিল, লুজ কানেকটিভ টিস্যু। আরেকটা ছিল ডেন্স কানেকটিভ টিস্যু, নামের মধ্যে আনসার খুঁজবা, ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যুতে আবার দুই রকম ছিল, কি বলতো? একটা ছিল ডেন্স রেগুলার, রেগুলার, আরেকটা হলো ডেন্স ইরেগুলার, ইরেগুলার। এখন কোনটা কি আমরা সেটাই পড়বো, কোনটাতে কি হয়, কোনটা কেন লুজ, কোনটা ডেন্স, এটা পড়বো। ওই আমরা ঠিকই নুডলস এর বাটি, স্যুপ নুডলস দিয়ে মনে রাখবো। লুজ কানেকটিভ টিস্যু যদি চিন্তা করি, লুজ কানেকটিভ টিস্যু মনে রাখবা স্যুপ নুডলস দিয়ে, স্যুপ নুডলস। একটু আমি একটা ধরো বাটি আঁকলাম, এখানে এগুলো হলো নুডলস, নুডলস স্যুপ নুডলসে, আর বাকি যে হলুদ গুলো দিচ্ছি এগুলো হলো ওই স্যুপ নুডলস এর স্যুপ আর কি। তাহলে লুজ কানেকটিভ টিস্যু বা লুজ কানেকটিভ টিস্যুতে আমি যে স্যুপ যেগুলো দেখাইছি এগুলো হলো গ্রাউন্ড সাবস্টেন্স, এগুলো কি, এগুলো হলো গ্রাউন্ড সাবস্টেন্স। আর যেগুলো দেখালাম ব্লু কালারের এগুলো হলো ফাইবার, ফাইবার। আর মাঝখানে মাঝখানে কিছু সেল থাকবে, অবশ্যই সেল থাকবে, কানেকটিভ টিস্যুতে সেল থাকবে। এখন লুজ কানেকটিভ টিস্যুতে বৈশিষ্ট্যগুলা কি? লুজ কানেকটিভ টিস্যুতে সেলও থাকবে, যেহেতু কানেকটিভ টিস্যু সেল থাকবে, ফাইবারও থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্সও থাকবে। কিন্তু এখানে পার্থক্য হলো এখানে গ্রাউন্ড সাবস্টেন্স অনেক বেশি পরিমাণে থাকবে। তাহলে লুজ কানেকটিভ টিস্যু কেন লুজ? কারণ হলো এখানে গ্রাউন্ড সাবস্টেন্স বেশি থাকে, বাকি কম্পোনেন্ট গুলা কম থাকে। তাহলে এই পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে লুজ কানেকটিভ টিস্যু কেন লুজ, কারণ এখানে লিকুইড বা স্যুপটা বেশি থাকে, অর্থাৎ গ্রাউন্ড সাবস্টেন্স বেশি থাকে, আর ফাইবার গুলা কি থাকে, কম পরিমাণে থাকে। সেল তো এমনিতেই কম কানেকটিভ টিস্যুতে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? জি ভাই। তাহলে এটাই হলো বেসিক জিনিস জানতে হবে তোমাকে। এখন একটা প্রশ্ন আসে পরীক্ষায়, ওটা হলো লুজ কানেকটিভ টিস্যুতে কি কি সেল থাকে, কি কি সেল থাকে। আনসারটা হবে আমরা কানেকটিভ টিস্যুতে যেসব ফিক্সড সেল আর যেসব মাইগ্রেটরি সেল পড়ছিলাম সব রকমের সেলই থাকে, সব রকমের সেল। কি কি সেল পড়ছিলাম বলো তো? সব রকমের সেলই থাকবে, এটা পরীক্ষা আসে রিটার্নে। কি কি সেল পড়ছিলাম মনে আছে কারো? তোমরা যখন আঁকবা, আঁকবা কিভাবে আমি বলে দিই, একে দেখায় তোমাদেরকে। প্রথমে ফাইবার, ফাইবার গুলো আঁকবা, কিছু ফাইবার দিবা, দিলাম ফাইবার, যেহেতু ফাইবার থাকে ফাইবার গুলো দিলাম। ফাইবার বেশি থাকবে না কম থাকবে আমাকে বলো এবার, বেশি থাকবে নাকি কম থাকবে? আমি বললাম গ্রাউন্ড সাবস্টেন্স বেশি থাকে, তাহলে ফাইবার কি থাকবে, কম থাকবে। কিছু ফাইবার দিবা, এরপরে ফাইব্রোব্লাস্ট দিবা কিছু পরিমাণে, যেহেতু ফাইব্রোব্লাস্ট হলো কানেকটিভ টিস্যুর মেইন সেল, কিছু পরিমাণে ফাইব্রোব্লাস্ট দিবা, ফাইব্রোব্লাস্ট দিবা। তাহলে একটা সেল পেলাম ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট। আর কি দিবা? কিছু ম্যাক্রোফেজ দিবা, ম্যাক্রোফেজ দিবা, ম্যাক্রোফেজ দিবা। তোমাদের ইচ্ছা অনুযায়ী সংখ্যা দিতে পারো। আরো কিছু যেসব সেল তোমাদের ইচ্ছা দিতে পারো। এগুলা হলো আমরা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আঁকলাম, সরি সেল, সেল লিখলাম, আর কি আঁকলাম, ফাইবার আঁকলাম, আর কি বাকি গ্রাউন্ড সাবস্টেন্স। আর বাকি যে জায়গা, বাকি জায়গাতে তোমরা কি দিয়ে দিবা, পেন্সিল দিয়ে জাস্ট স্কেচ করে দিবা। বাকি জায়গায় যে হলুদ দেখালাম এগুলো কি গ্রাউন্ড সাবস্টেন্স, এভাবে জাস্ট এঁকে দিবা। তাহলে এটা হলো তোমাদের লুজ কানেকটিভ টিস্যু। তাহলে লুজ কানেকটিভ টিস্যুতে কি কি সেল থাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। কি কি সেল থাকে তোমরা কি কি লিখবা? ফাইব্রোব্লাস্ট থাকে, অবশ্যই ফাইব্রোব্লাস্ট থাকবে, ফাইব্রোব্লাস্ট। আর কি কি? ম্যাক্রোফেজ থাকে, ম্যাক্রোফেজ। এছাড়া আর কি থাকে, আর কি কি সেল আছে? প্লাজমা সেল, আমরা পড়ছিলাম প্লাজমা সেল। আর কি কি দেওয়া যায়? মাস সেল দিতে পারো, মাস সেল থাকে। আচ্ছা, এরপর দিতে পারো পিগমেন্ট সেল। এই জিনিসগুলো দিতে পারো। আমার কথা কি বুঝতেছো তোমরা? মানে যত সেল আছে তোমাদের মাথায় যত সেল আসবে সব দিয়ে দিবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন প্রশ্ন হলো
লুজ কানেকটিভ টিস্যু কোন কোন জায়গায় থাকবে, লোকেশনটা তো অবশ্যই জানতে হবে। মনে রাখবা সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু, আমাদের বডিতে যেসব জায়গায় এপিথেলিয়াল টিস্যুতে আমরা পড়ে আসছি, এপিথেলিয়াল টিস্যুর নিচে সাব, অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুর নিচে যেসব কানেকটিভ টিস্যু থাকে, সব মানে এপিথেলিয়াল টিস্যুর নিচে যেসব কানেকটিভ টিস্যু থাকে সবগুলোকে বলা হয় সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু। সকল ধরনের সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যুতে কি থাকে, লুজ কানেকটিভ টিস্যু থাকে। তাহলে লুজ কানেকটিভ টিস্যু কি বলবা, সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যু। এই জিনিসটা মনে থাকবে, বুঝছো কিনা? তাহলে কানেকটিভ সাব জি এপিথেলিয়াল কানেকটিভ টিস্যুতে কি থাকে, লুজ জি কানেকটিভ ভাইয়া। টিস্যু। এছাড়া আর কোন কোন জায়গায় থাকে, এছাড়া আর লিখবা নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যু, এসব জায়গায়ও থাকে, কিছু পরিমাণে থাকে। বুঝছো কিনা, এটুকু বুঝছো? এটুকু ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, লুজ কানেকটিভ টিস্যু। এবার আমরা পড়বো ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু অবশ্যই লুজ কানেকটিভ টিস্যুর উল্টা হবে। লুজ কানেকটিভ টিস্যুতে কি বেশি ছিল বলতো? গ্রাউন্ড সাবস্টেন্স বেশি ছিল না? আমাকে গ্রাউন্ড কি, গ্রাউন্ড সাবস্টেন্স। সাবস্টেন্স বেশি ছিল। তাহলে ডেন্স কানেকটিভ টিস্যুতে ফাইবার বেশি হবে। যেহেতু ফাইবার বেশি, এই কারণে এটাকে কি দেখাবে, ডেন্স দেখাবে। গ্রাউন্ড সাবস্টেন্স কম, ফাইবার বেশি, তাহলে এখানে কি ডেন্স কানেকটিভ টিস্যুতে ফাইবার বেশি, মানে যখন আঁকবা ফাইবার বেশি দিবা, গ্রাউন্ড সাবস্টেন্স কম দিবা। যেহেতু ফাইবার বেশি এই কারণে এটার নাম কি, ডেন্স কানেকটিভ টিস্যু। এখন ডেন্স রেগুলার আর ডেন্স ইরেগুলার জিনিসটা কি, আমি একে যে তোমাদেরকে দেখাই দিচ্ছি। ডেন্স রেগুলার আর ইরেগুলারের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো অর্গানাইজেশনে। ডেন্স দুইটাতে ফাইবার বেশি পরিমাণে থাকবে। ডেন্স ইরেগুলার যদি দেখায় এখানে ফাইবার গুলা হ্যাফাজার্ডলি অ্যারেঞ্জ থাকবে, মানে কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে না, মানে উল্টাপাল্টা অ্যারেঞ্জমেন্ট থাকবে। এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিবা, অনেক বেশি ফাইবার দিয়ে দিবা, দিলাম ফাইবার। এরপর কি দিবা, সেল দিবা তোমাদের ইচ্ছা মতো। তুমি ফাইব্রোব্লাস্ট দিলা, তুমি ধরো ম্যাক্রোফেজ দিলা, ফাইব্রোব্লাস্ট দিলা, মাঝখানে দিয়ে দিবা। এরপর গ্রাউন্ড সাবস্টেন্স বেশি দিবা না কম দিবা, তুমি বলো, বেশি দিবা নাকি কম দিবা? কম দিব। কম দিব, তাহলে কম পরিমাণে গ্রাউন্ড সাবস্টেন্স আমরা এখানে দিয়ে দিব। তাহলে এগুলো হলো ডেন্স ইরেগুলার টিস্যুর বৈশিষ্ট্য, ডেন্স ইরেগুলার। আর ডেন্স রেগুলারে কি হবে, ডেন্স রেগুলারে সবকিছু মানে রেগুলারলি অ্যারেঞ্জ থাকবে, ফাইবার গুলা থাকবে এরকম, মানে একদম সমান্তরাল, এভাবে থাকবে সমান্তরাল। সেল গুলা কি, মাঝখানে যে সেল দিবা, ধরো তুমি ফাইব্রোব্লাস্ট আঁকলা, ফাইব্রোব্লাস্ট আঁকা কিন্তু আমি শিখাইছি, ম্যাক্রোফেজও তোমরা আঁকতে পারো। ফাইব্রোব্লাস্ট, ধর একটা ফাইব্রোব্লাস্ট দিলা, এটা লিনিয়ারলি থাকবে, মানে একটা আরেকটার সাথে কি দেখো তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে এটা যেহেতু দেখতে এটা রেগুলার দেখায়, এই জন্য এটার নাম কি হলো, ডেন্স রেগুলার।